কিসের ট্রান্সফার মার্কেট, কিসের দলবদল, আর কিসেরই বা মোহনবাগান ইস্ট বেঙ্গল? কেন বলছি এই কথাগুলো? কারণ এই যে দলবদল বা ট্রান্সফার নিউজ যাই আমরা দিয়ে থাকি না কেন, সেটা কিসের জন্য? ভারতের সর্বোচ্চ যে লিগ, সেই লিগের জন্য। কে কতটা ভালো টিম তৈরি করবে তার জন্য। কিন্তু সেই সর্বোচ্চ লিগ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল, সেটাই আগামী বছর হবে না। কি বিশ্বাস হচ্ছে না? এআইএফএফ তাদের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে 2025-26-এ, সেই ক্যালেন্ডারে কোথাও আইএসএল এর কথা উল্লেখই নেই। এমনিতেই আইএসএল নিয়ে একটা ডামাডোল চলছিল, কারণ এই বছরই লাস্ট চুক্তির শেষ। 2014 সাল থেকে এফএসডিএল এবং এআইএফএফ এর চুক্তি হয়, সেই থেকে চলছিল আইএসএল, এবং এই আইএসএল এর চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে। ফলত এবার যদি আইএসএল শুরুও হতো, তাহলে আগামী বছর মে মাসে গিয়ে শেষ হতো, অর্থাৎ চুক্তির আবার নবীকরণ করতে হতো। কিন্তু এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে বৈঠকে এমন কিছু বেরিয়ে আসেনি। আর এই মুহূর্তে এআইএফএফ এর যে কমিটি রয়েছে, সেই কমিটি সেভাবে কোনো ডিসিশনই নিতে পারবে না। এফএসডিএল তারা ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছিল, কিন্তু সেই বৈঠকেও তেমন সমাধান সূত্র বা রফা সূত্র বেরিয়ে আসেনি। ফলত এআইএফএফ তারা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে 2025-26-এর, সেই ক্যালেন্ডারে কোথাও আইএসএল কে রাখেইনি। সুপার কাপ বা ফেডারেশন কাপ রাখা হয়েছে, আই লিগ 2, 3 অন্যান্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট রাখা হয়েছে, কিন্তু কোথাও আইএসএল এর নামও নিশান নেই। ফলত আর এই দল বদল নিয়ে খবর দেওয়ার ইচ্ছেটা সত্যি নেই বললেই চলে। এই কঠিন বাস্তবটা মেনে নিতে হবে। হ্যাঁ, তবে আমরা ভারতীয় ফুটবলের এই কফিনের শেষ পেরেকটা পোতার আগেও হয়তো কোথাও ক্ষীণ আশা রয়েছে। হয়তো আবারও বৈঠক হবে এবং ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা তারা কিছু একটা বার করবে যে আপাতত আইএসএলটা হোক, তারপর নতুন গভর্নিং বডি তৈরি হলে জুলাই মাসে হয়তো নিয়ম নীতি বেরিয়ে আসবে, তারপরে ভোট ঠোট হয়ে বডি তৈরি হতে হতে ততদিনে আইএসএলটা শুরু হোক, তারপরে নতুন কমিটি এসে পরবর্তী এক্সটেনশন দেবে কি দেবে না সেটা নিয়ে ডিসিশন হবে। অন্তত এই বছরের মতন আইএসএলটা যাতে হোক, সেটা নিঃসন্দেহে তারা চাইতে পারেন, বা হয়তো আলোচনার রাস্তাটা এখনো খোলা আছে। কিন্তু এটা কঠিন বাস্তব যে এআইএফএফ তাদের যে 25-26-এর যে ক্যালেন্ডার ইয়ার তারা প্রকাশ করেছে, অর্থাৎ কি কি টুর্নামেন্ট এআইএফএফ করবে, সেখানে কিন্তু কোথাও আইএসএল এর কথাটাই উল্লেখ নেই। ফলত এটা গভীর একটা সংকট। এটা ঠিক আইএসএল শুরু হওয়াতে ভারতীয় ফুটবলারদের থেকে বিদেশিদের রমরমা বেড়েছে, ভারতীয় ফুটবলাররা প্রচুর দাম পেয়েছে, কিন্তু সেই অনুযায়ী মান নেই। সেটা ভারতীয় দল যখন খেলতে যায় বিদেশি কোনো টিমের সঙ্গে, তখন বোঝা যাচ্ছে। লাস্ট কয়েকটা ম্যাচগুলোতে বোঝা গিয়েছে, সেটা আরো বেশি করে প্রকট হয়ে উঠেছে যে ভারতীয় প্লেয়ারদের মান ঠিক কোন তলানিতে এসে ঠেকেছে। ভারতের স্ট্রাইকার নেই, কারণ প্রত্যেকটা আইএসএল এর প্রত্যেকটা টিমই বিদেশি স্ট্রাইকার খেলিয়ে থাকে, এক বা দ্বিতীয়, মানে দুজন করে বিদেশি স্ট্রাইকার খেলিয়ে থাকে। সেখানে কোথাও নিয়ম নেই যে অন্তত একজন ভারতীয় স্ট্রাইকারকে খেলাতে হবে বা এত মিনিট খেলাতে হবে, কোনো নিয়ম বাঁধা ধরা নেই। কিছুদিন আগে কল্যাণ চৌবে প্রেস কনফারেন্স করেও কিন্তু তেমন নিয়মের কথা কিছু নতুন করে দেওয়ার কথা বলেননি তিনি। তিনি সেটা ফ্র্যাঞ্চাইজিদের হাতেই ছেড়ে দিয়েছেন। ফলত যা হওয়ার তাই হচ্ছে, কোনো ভারতীয় স্ট্রাইকার তৈরি হচ্ছে না, বা ভারতীয় দলকে সার্ভিস দেওয়ার মতো সেই লেভেলের স্ট্রাইকার নেই, বা তাদেরকে সুযোগও দেওয়া হয় না। গতকালও আমরা আন্ডার 23 ম্যাচ দেখলাম তাজিকিস্তানের বিরুদ্ধে, মন্দের ভালো, সেখানে দুজন স্ট্রাইকার অন্তত গোল পেয়েছে, ভারত 2-3 গোলে হেরে গেছে। তাজিকিস্তানের সঙ্গে অন্তত আন্ডার 23 টিম লড়াই করেছে, বলটা জালে রাখতে পেরেছে, এটা মন্দের ভালো বলতে পারি। কিন্তু হার সেটা কন্টিনিউ রয়েছে। তো সেই কারণেই ট্রান্সফার নিউজ নিয়ে নিউজ থাকলেও কথা বলার ইচ্ছেটা সত্যিই নেই। তবুও কিছু নিয়ম অনুযায়ী তো দিতেই হয়। তাই বলবো যে ইভান মেলাদোনোভিচকে নিয়ে ইস্টবেঙ্গল একটা আলোচনা করেছিল, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, এবং সেই আলোচনাতে বেরিয়ে এসেছে যে ইভানের সঙ্গে ইস্টবেঙ্গল সমস্ত দিক থেকে যেতে রাজি আছে, তাকে নিতে রাজি আছে। সমস্ত কথাবার্তা অলমোস্ট পজিটিভ অবস্থাতেই শেষ হয়েছে, কিন্তু একটা জায়গাতে খটকা রয়েছে, সেটা হচ্ছে
ইভান চাইছে বা তার এজেন্ট চাইছে লং টার্ম চুক্তি করতে, কিন্তু ইস্ট বেঙ্গলের যে পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতা থেকে ইস্টবেঙ্গল কিন্তু আর কোনো বিদেশি ফুটবলারের সাথে লং টার্ম চুক্তিতে যেতে চাইছে না। তারা 1 বছরের চুক্তি করতে চাইছে বা 1+1 চুক্তিতে যেতে চাইছে, কারণ তাদের অভিজ্ঞতা তো খুব একটা ভালো নয়। তবে ইভানের ক্ষেত্রে একটা বিষয় যে ইভান এখনো খেলে চলেছে তার ক্লাবের হয়ে, ফলত সে ফিট আছে এটা ধরে নেওয়া যেতে পারে। এবার তাকে যদি সে এখানে আসে তার কন্ডিশন অনুযায়ী অর্থাৎ মানিয়ে নেওয়া, তো প্রি কন্ডিশনিং ক্যাম্প হবে, সেখানে হয়তো সেটা মানিয়ে নিতে তার সেই সময়টা সে যথোপযুক্ত পেয়ে যাবে, যদি আইএসএল হয় তো। এখন আইএসএল না হলে তার বিকল্প কি হবে, লিগ হবে কি না হবে, সেটাও কিন্তু এআইএফএফ কোথাও তাদের ক্যালেন্ডার ইয়ারে প্রকাশ করেনি। এখন আই লিগ খেলার জন্য, যদি আই লিগই হয় সর্বোচ্চ লিগ, আই লিগ খেলার জন্য এত কোটি টাকা খরচা কেউই করবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে বিপুল ক্ষতির মুখে পড়বে ইস্টবেঙ্গল, মোহনবাগান মতন দলগুলো বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু বিপুল ক্ষতির মুখে পড়বে, যারা বিপুল টাকা খরচা করে টিম তৈরি করছে, বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আরো দুজন ভারতীয় ফুটবলারের সঙ্গে কথা বলছে, শিলং লাজং এর ফুটবলার যেমন রয়েছে, পাশাপাশি চেন্নাইয়ের একটি ফুটবলার রয়েছে ব্যারেটো, তো সেই ফুটবলারের সঙ্গেও কথাবার্তা চলছে। উইঙ্গার ইস্টবেঙ্গল চাইছে তাদের, যেহেতু ইস্টবেঙ্গলের রাইট উইং এ প্লেয়ারের একটা অভাব রয়েছে, তো রাইট উইং এ খেলতে পারে এমন ফুটবলারকে খোঁজ চলছে। বিক্রম প্রতাপের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে, বিক্রম প্রতাপও রাইট উইং এ খেলতে পারে, কারণ ইস্টবেঙ্গলের লেফট উইং এ প্লেয়ার প্রচুর রয়েছে, তো সে কারণে কিন্তু খোঁজ চলছে একজন ভালো মানের রাইট উইঙ্গারেরও, আরো একজন, অর্থাৎ উইং গুলো যথেষ্ট শক্তিশালী করার চেষ্টাই কিন্তু ইস্টবেঙ্গল করে চলেছে। এর পাশাপাশি বলতে হয় যে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে একটা গ্রুপে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং ডুরান্ড কাপে যাতে ডার্বি হয় সেই চেষ্টাই, কারণ এবং সেই ডার্বিটা অন্যত্র কোথাও হতে পারে, ডুরান্ড কাপের ডার্বি। পাশাপাশি আমরা জানি যে কলকাতা লিগের তো ডার্বি হবে, সেই ডার্বি কোথায় করা যায়, সেই ডার্বি হয়তো বারাসাতে হতে পারে, সেই কারণে বারাসাত স্টেডিয়ামও ঠিকঠাক করা হচ্ছে। তো যদিও আইএসএল এর মতন তো আর ফার্স্ট টিম খেলবে না, কলকাতা লিগে দুটো টিমেরই রিজার্ভ টিম বা আরএফডিএল এর যে টিমগুলো খেলে তার সঙ্গে হয়তো দু একজন সিনিয়র প্লেয়ার খেলতে পারে, যারা ভারতীয় বা যারা বাঙালি রয়েছে এমন প্লেয়ার। তো ইস্ট বেঙ্গলে শোনা যাচ্ছে যে পিভি বিষ্ণু এবং ডেভিড লালহান সাঙ্গা এদেরকে খেলানো হতে পারে কলকাতা লিগে। তো আমি তো বলবো যে ইস্ট বেঙ্গলে ভারতীয় ফুটবলার যারা রয়েছে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে নেওয়া উচিত, কারণ কলকাতা লিগটাও লম্বা লিগ, প্রচুর ম্যাচ হয়, তো তারা একটু ম্যাচ পেয়ে যাবে, গেম টাইম পাবে এবং ম্যাচ ফিট হওয়ারও একটা সুযোগ পেয়ে যাবে, এটা করতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক সেটা তারা কতদূর কি করতে পারে। এর পাশাপাশি মোহনবাগানের যদি বলতে হয়, তাহলে মোহনবাগানে কিন্তু রবসন রবিনো ডিলটা ডান হয়ে গেছে, রবসন আসছে, এবং একসময় একই দলে খেলা দুই ব্রাজিলিয়ান, দুই বন্ধু রবসন এবং মিগুয়েল এবার কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে তারা খেলবে। মিগুয়েলে ইতিমধ্যেই ফাইনাল হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, রবসনও কিন্তু মোহনবাগানে ফাইনাল হয়ে গেল। এবার দুই বন্ধু দুজনে একটা জুটি ছিল, জুটি ভেঙে যাওয়াতে তারা কি সেই ফর্মে খেলতে পারবে, সেটা একটা বড় বিষয়, কারণ দুজনে বাংলাদেশে খেলতো, অলমোস্ট সেম আবহাওয়া, খুব একটা প্রবলেম হবে না এখানে মানিয়ে নিতে। তো তবু বলবো এই দুজন কতটা কি খেলতে পারে তাদের উপর নিঃসন্দেহে নজর থাকবে, এবং বিশেষ করে যদি ডার্বি হয় যেখানে দুজন খেলতে পারবে, তো সেই ডার্বি কিন্তু জমে যাবে, রবসন এবং মিগুয়েলের একটা দ্বৈরথ আমরা দেখতে পারবো, এটা বলা যেতে পারে। অভিষেক টেকচাম সিং মোহনবাগানের হাতের বাইরে চলে গিয়েছে, মোহনবাগান আর ইন্টারেস্ট সেভাবে শো করছে না, শোনা যাচ্ছে মোহনবাগান এই দৌড় থেকে বেরিয়ে গেছে। ইস্টবেঙ্গল এখনো কথাবার্তা চালাচ্ছে, তবে অভিষেক সম্ভবত গোয়াতেই যাচ্ছেন। মেহতাবের সঙ্গে এখনো কথাবার্তা চলছে মোহনবাগানে, কিন্তু সেখানেও কিন্তু ডিস্টেন্স বাড়ছে মেহতাবের সঙ্গে মোহনবাগানে। লেটস সি কি হয়, আগামী দিনগুলোর উপরে ভরসা করতে হবে, আরো কয়েকটা দিন গেলে হয়তো ফাইনাল হয়ে যাবে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল স্ট্রাইকার নিয়ে একটা সমস্যা, তো সেকেন্ড স্ট্রাইকার কে হবে দিয়ামান্তাকোসের সঙ্গী, সেটা এখনো ফাইনাল না হলেও কথাবার্তা চলছে অনেকগুলো প্লেয়ারের সাথে, শর্ট লিস্টেড হচ্ছে দুজন কি তিনজন, তার মধ্যে আফ্রিকান ফুটবলার একজন রয়েছে। ইস্টবেঙ্গল আফ্রিকান ফুটবলারকেই চাইছে, তার নাম এখনো পর্যন্ত পরিষ্কার নয়।
দু একজন সম্ভাবনার কথা আপনাদের আগে আমি জানিয়েছি আগের কয়েকটা ভিডিওতে। লেটস সি তাদের মধ্যে কেউ হয় কিনা। তবে যদি যেই হবেন তিনি কিন্তু ভালো মানের ফুটবলার হবেন, এটা বলা যেতে পারে। তো দেখা যাক। এখন আইএসএল এর ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত হয়ে পড়েছে, তো ফলত এই ডিলগুলো আদৌ ডান হবে কিনা এটা নিয়ে আমার মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে। আমি জানি না। তো দেখা যাক, আগামী দিনগুলো কিন্তু ক্রুশিয়াল হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। তো অতি অবশ্যই বলব যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রচুর কিছু কমেন্ট করুন যে আপনারা কি ভাবছেন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ? আইএসএল কি হওয়া উচিত না হওয়া উচিত নয়? বা সেক্ষেত্রে এআইএফএফ এর ভূমিকা কি হওয়া উচিত? সমস্ত কিছু নিয়ে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।